14 পুরুষ আগে রাজস্থান থেকে ওনারা এখানে এসেছিলেন। এখানে এসে ব্যবসা বাণিজ্য আরম্ভ করেন। ব্যবসা বাণিজ্য আরম্ভ করতে 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 একটা এমন পর্যায়ে চলে যান এরা, তখন ব্রিটিশ সরকার এদেরকে জমিদারি একটা দেবার বন্দোবস্ত করেন। কিন্তু মাটি দেখা দেবে তা দেবে না, এ হচ্ছে ওই তো বললাম রাত্রিবেলায় নুপুরের আওয়াজ ইত্যাদি এইগুলো শুনে যেত। এটা শুনেছে গোপালবাবু, তার বাবা। ইতিহাসের পাতা খুললেই আমরা দেখি সম্রাট, নবাব, সুলতান আর তাদের জয়যাত্রা। কিন্তু আসল ইতিহাস শুধু রাজধানীর প্রাচীরেই বন্দী নয়। ছোট জনপদ, ধুলো, মাটি, নদীর ধার কিংবা গ্রামীণ জমিদার বাড়ির উঠোনেও গড়ে উঠেছে এক অমোঘ কাহিনী। মুর্শিদাবাদের বেলডাঙ্গা সেই রকমই এক জনপদ, যেখানে জমিদার ও জোদ্দার পরিবারগুলির ঐতিহ্য আজও ছড়িয়ে আছে জনস্মৃতির ভাঁজে। বেলডাঙ্গার অতীত জড়িয়ে আছে বঙ্গদেশের রাজনৈতিক পালাবদলের সঙ্গে। শশাঙ্কের গৌড় সাম্রাজ্যের অন্তর্গত ছিল এই অঞ্চল। পরে তুর্কিদের শাসন গৌড়কে কেন্দ্র করে বিস্তৃত হয়। 1601 খ্রিস্টাব্দে আতাই গ্রামের কাছে মানসিংহের সঙ্গে পাঠান সেনাপতি ওসমান খাঁর যুদ্ধের পর অঞ্চলটি মোগল সাম্রাজ্যের অংশ হয়ে যায়। আকবরের মন্ত্রী টোডরমল 1582 খ্রিস্টাব্দে প্রথম রাজস্ব জরিপ করেন। 1722 সালে সুবেদার মুর্শিদ কুলি খাঁর সময়ে শেষবারের মতো জরিপ হয়। তখন আজিমনগর ও আমিরাবাদ এই দুই পরগনা মিলে গড়ে ওঠে বর্তমান বেলডাঙ্গা। নবাবী আমলে মুর্শিদাবাদ রূপান্তরিত হয় মুর্শিদাবাদে। বাংলার রাজস্ব ও বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠে এই অঞ্চল। জমিদার ও জোদ্দারদের প্রভাব ধীরে ধীরে গ্রামীণ জীবনে ছড়িয়ে পড়তে শুরু করে। 1757 সালের পলাশির যুদ্ধ ও তার পরবর্তী দ্বৈত শাসনের ফলে কোম্পানি রাজস্ব আদায়ে কঠোর হতে থাকে। খরা ও দুর্ভিক্ষেও খাজনা দিতে হতো জমিদারদের। 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার গ্রামীণ জমিদারি ব্যবস্থাকে আমূল পাল্টে দেয়। বড় জমিদারগুলো ভেঙে ভেঙে ছোট জমিদারিতে বিভক্ত হয়। এক দশকের মধ্যেই হাজারেরও বেশি জমিদারির জন্ম হয় মুর্শিদাবাদে। 1836-এ তা দাঁড়ায় প্রায় 2000। এই সময়ে উত্থান হয় অনেক নতুন জমিদার পরিবারের, যাদের মূলধন ছিল কোম্পানির সঙ্গে সম্পর্ক আর বাণিজ্যিক লেনদেন। চিরস্থায়ী বন্দোবস্তের পর জমিদাররা অনেক সময় জমি ভাগ করে দিতেন পত্তনিদারদের হাতে। সেখান থেকেই জন্ম নেয় মধ্যস্বত্বভোগীর এক দীর্ঘ শৃঙ্খল। এর ফলেই গ্রামীণ সমাজে একদিকে জমিদারদের ঐশ্বর্য, অন্যদিকে চাষিদের কষ্ট, এই দ্বন্দ্ব গড়ে ওঠে। আজ বেলডাঙ্গার জমিদার বাড়িগুলি অনেকটাই ইতিহাসের ধ্বংসস্তূপে পরিণত, কিন্তু স্থানীয় লোককথা, গ্রামীণ মেলা কিংবা ভগ্ন প্রাচীরের অলিন্দ এখনও যেন অতীতের কথা বলে। এই জনপদের জমিদার ও জোদ্দার পরিবারগুলির কাহিনী শুধু সম্পদের নয়, সামাজিক প্রভাব, সংস্কৃতির বিকাশ এবং ইতিহাসের আলো আঁধারির কাহিনী। এই রকমই এক জমিদার বাড়ি হলো চৈতন্যপুর জমিদার বাড়ি। আসুন বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখব চৈতন্যপুর জমিদার বাড়ি আর শুনব তার ইতিহাস। চৈতন্যপুর গ্রাম জমিদারি গ্রাম হিসাবে খ্যাত, কেন এই গ্রামে যিনি জমিদার ছিলেন আজ থেকে আমাদের 10 পুরুষ আগে বৃন্দাবনচন্দ্র রায়, যিনি এই গ্রামের জমিদারি পত্তনি করেন মানে কি, এটা ব্রিটিশদের কাছ থেকে পাওয়া। আমরা রাজস্থান থেকে আসা, আমাদের আজকে 14 পুরুষ আগে রাজস্থান থেকে ওনারা এখানে এসেছিলেন। এখানে এসে ব্যবসা বাণিজ্য আরম্ভ করেন। ব্যবসা বাণিজ্য আরম্ভ করতে 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 একটা এমন পর্যায়ে চলে যান এরা, তখন ব্রিটিশ সরকার এদেরকে মানে জমিদারি একটা দেবার বন্দোবস্ত করেন। তখন কিন্তু আমাদের পুরো টাইটেলটা ছিল সিংহরাই। আমরা রাজপুত ক্ষত্রিয়, আমাদের সিংহরাই। তারপর আমরা প্রায় রায় বাহাদুর টাইটেল। জমিদার গোপালচন্দ্র রায়, এটা আমরা পাই তখন রায় বাহাদুর। সেই হিসাবে সিংহটা বাদ গিয়ে শুধু রায় হয়ে যায় জিনিসটা, দিয়ে গোপালচন্দ্র রায়। তারপর থেকে পরপর আমরা এখনও 8 পুরুষ এখানে বাস করছি। বর্তমানে সিংহরাই না রায়? বর্তমানে রায়, রায়টা বর্তমানে রায়, কিন্তু আমরা হচ্ছি রাজপুত ক্ষত্রিয়। কার হাত দিয়ে হয়েছিল এখানে? এখানে শুরুটা হয়েছিল বৃন্দাবনচন্দ্র রায়।
বৃন্দাবন চন্দ্র রায়। আচ্ছা, তাহলে এই মানে জমিদারিকে কি হিসাবে পরিচিত? চৈতন্যপুর জমিদার বাড়ি না রায় পরিবার? চৈতন্যপুর জমিদার বাড়ি। চৈতন্যপুর জমিদার বাড়ি, হ্যাঁ, চৈতন্যপুর জমিদার বাড়ি হিসেবে প্রতিষ্ঠিত। এইখানে এখানে আগে আগে বড় বড় সাধু মুনি ঋষিরা এসছেন আমাদের এই বাড়িতে, এবং এসে তারা দীর্ঘদিন এখানে থেকেছেন, এবং সাধন ভজন ইত্যাদি ইত্যাদি এখানে হতো। আমাদের বাড়ির যে সরস্বতী ঠাকুর, সেটা আমাদের শোনা স্বপ্নে আদেশ দিয়ে তারপরে এখানে এসছেন। আমাদের পূর্বপুরুষরা আগে গভীর রাত্রে দেখে শুনেছেন যে গোটা বাড়িতে নূপুরের ছন্দে কেউ ঘুরে বেড়াচ্ছে, এভাবে তারা নিজের কানে শুনেছেন ব্যাপারগুলো। যে তারপর থেকেই এই পুজো, এই বিয়ে এখনও সেটা পুজোটা সমানভাবেই আমরা চালিয়ে যাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। আমাদের এই জমিদার বাড়ির পাশেই ওখানে একটা বিরাট নিম গাছ আছে। সেখানে একজন সাধক, মানে তান্ত্রিক সাধক, সেখানে বসে বসে সাধন ভজন করতেন। তা তিনি এমনই উচ্চমার্গের ব্যক্তি ছিলেন, যখন নাকি সাধন ভজন করতেন তখন তার দেহের সমস্ত পার্টসগুলো খুলে খুলে সেপারেট হয়ে থাকতো। সেইটা একজন দেখে ফেলার পর তিনি ওইখানেই দেহত্যাগ করেন এবং বলেছিলেন যে আমার এখানে দেহত্যাগ করলে আমাকে এইখানেই কবর দেওয়া হয়। সেই হিসেবে ওইখানেই কবর দেওয়া হয়েছে। কবরের উপর থেকে নিম গাছটা হয়েছে। এই নিম গাছটা যে কত প্রাচীন সেটা আমরাও সঠিক ইতিহাস জানি না, যে নিম গাছ কি নিম গাছ সেটা হয়তো আপনারা নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। গোপালবাবু ছিলেন অত্যন্ত প্রজাবাৎসল্য জমিদার, যিনি প্রজাদের দুঃখ কষ্ট সবসময় মানে খুব ভালোভাবে দেখতেন। এই হচ্ছে ব্যাপার। আমরা দুটো শরিক, একটা আমরা আর একটা শরিক ওই মোড়ে বাগান বাড়ি আছে, ওই বাড়ি। হ্যাঁ, আমাদেরকে বলা হতো বড় তরফ, ওটা হচ্ছে ছোটো তরফ। এবং সেখানে একটা বিশাল বাড়ি আছে, পেছনে আম বাগান। ওখানে প্রায় 16-17 বিঘা জমি দেবোত্তর প্রপার্টি হিসাবে রাখা আছে। ওখানে আমাদের পুলিশ ক্যাম্পকে দেওয়া হয়েছে, সামনেটা পুলিশ ক্যাম্প ওখানে আছে। আমরা এখানে হসপিটাল তৈরি করেছে আমার বাবা জ্যাঠামশাইরা। আমাদের এখানে হসপিটাল হয়েছে, যেটা 1966 সালে তৈরি। ওই পাশে প্রাইমারি স্কুলকে জায়গা দেওয়া আছে। সেখানে প্রাইমারি স্কুল তৈরি হয়েছে 1965 সালে। সেই স্কুল আগে হতো এইখানে নিমগাছতলায় স্কুলটা ছিল। এখান থেকে ওইখানে জায়গা দিয়ে ওইখানে সেপারেট নিয়ে যাওয়া হয়েছে, ওই মোড়ের মাথায়। এই হচ্ছে ব্যাপার। তাছাড়া এই জমিদার বাড়ির দান বলতে গেলে এখানে আছে বিন্দুবাসিনীতলা, যেটাকে বলা হয় সতীপীঠের একটা পীঠ, বিন্দুবাসিনীতলা। যে বিন্দুবাসিনীতলায় আমাদের প্রচুর সম্পত্তি দেওয়া আছে, ওই বিন্দুবাসিনীতলায়। এবং সেখানে এখনও পূজা আর্চা এখন খুব ধুমধাম করে হয়। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য যে ওখানে কমিউনিকেশনটা খুব খারাপ। এই পাশে আমাদের এখানে এক ঘর তেওয়ারি ব্রাহ্মণ থাকেন এখানেই। তাদেরকে জমি জমা দিয়ে এখানে আমার দাদুই তাদেরকে স্থাপন করেছেন, যাতে পুজো আর্চা ঠিক মতন হয় বলে ইত্যাদি ইত্যাদি এইসব ব্যাপার নিয়ে। সারগাছি রামকৃষ্ণ মিশনকেও আমাদের কিছু দান আছে, যেটা আমরা দাদুরা দিয়ে গেছেন এই ব্যাপার, এই সমস্ত উন্নতিকল্পে ইত্যাদি ইত্যাদি। এইসব দিক থেকে চৈতন্যপুর জমিদার বাড়ি একটা সময় ছিল যেটা তাদের হ্যাঁ প্রচণ্ড রমরমা, এবং প্রায় 22,000 বিঘা সম্পত্তির মালিক ছিলেন। ইংরেজ আমলে মানে 1956 সালে জমিদারি অ্যাবলিশড হয়ে যাওয়ার পর, তারপরে তার আগের এই থেকেই মানে মালগুলো টেক আপ করে শেষ করে হয়ে গেছিলো। তারপর থেকে সব কিছুই সরকার সেগুলো নিয়ে নিয়েছিল। এখন ভগ্নপ্রায়। এই আমরা এখনও যাই হোক সেই জমিদারি অস্তিত্বটাকে ধরে রেখেছি, আমরা টিম করে চলছি। তবে আর কি আর বলা যাবে, তো বলার তো কিছু নাই, তালপুকুরে ঘটি ডুবে না। সবটাই এখন প্রায় ভগ্ন। এই সাইডে এরা থাকে, আর এইখানে আমার এক দাদা থাকে, আর ওইটাই সাদা বড় বাড়িটা ওইটা আমার। এখন আমাদের ছেলেপিলে সব বহির্মুখী, যার জন্যে বাড়িতে সব লোকজন কেউ নাই, সব ফাঁকা। এইটা হচ্ছে রাইসাহেব পুকুর। না, বিজয় সাধু না, সেই যিনি তান্ত্রিক ছিলেন তিনি এইখানেই স্নান করতেন। এই পুকুর থেকে এইখানটাই ছিল একটা বাঁধানো ঘাট। এইখানে সে ঘাটগুলো ভেঙে গেছে এখন। এইখানে ছিল, এইখানেই স্নান করতেন, এইখানেই নিমতলাতেই উনি থাকতেন। এই জায়গাটাকে আর এই পুকুরটাকে বলা হয় রথতলার পুকুর। এইখানে তখন ছিল একটা ঘর, এইখানটাই। এই ঘরটাতে থাকতো সেই রথ,
রথযাত্রার দিন এই রথ বেরোতো, আবার এসে এইখানে থাকতো রথটা, পুরোপুরি রূপোর রথ একদম, এইখানে সেই রথটা থাকতো। তারপরে আস্তে আস্তে কালের এতে অবক্ষয়ে সব কিছুই, এটা একদম খুব সুন্দর ঘাট, গোটা গ্রামের লোক যেখানে এই ঘাটে স্নান করতে আসতো, এত ভালো ছিল। এই পুকুরে স্নান করিস, এগুলো তো পরিষ্কার করতে পারিস না? হ্যাঁ, ঘাটটা এগুলো পরিষ্কার করবি, স্নান করিস। এই ঘাট, এই সব কিছু, এই রত্তরা পুকুরি একটা সময় দেখা গেছে যে একটা হাত, সে হাতে শাঁখা পলা, হ্যাঁ দুটো হাতে শাঁখা পলা, কিন্তু পরবর্তীকালে তারপরে আবার জিনিসটা নাই, তারপরে তো স্বপ্নাদেশ এবং আমাদের বাড়িতে মা সরস্বতী প্রতিষ্ঠা। মা আমাকে দেখা দাও, কিন্তু মা কি দেখা দেবে? তা দেবে না। এ হচ্ছে, ওই তো বললাম রাত্রিবেলায় নুপুরের আওয়াজ ইত্যাদিতে এইগুলো শুনে যেত। এটা শুনেছে গোপালবাবু, তার বাবা। আচ্ছা, যিনি শুরু করেছিলেন। হ্যাঁ, জমিদারি পত্তনি যিনি করেছিলেন। চৈতন্যপুর জমিদার বাড়ি কেবল একটি প্রাসাদ নয়, এটি এক ঐতিহ্যের প্রতীক, এটি সংস্কৃতির বাতিঘর, এটি স্বাধীনতার বীজতলা। বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী পর্বে।